হ্যালো স্টুডেন্টস, আবারও তোমাদের সামনে আমি এসে গেছি স্বপন বিশ্বাস। 2026 সালে যারা মাধ্যমিক দিচ্ছ তারা অবশ্যই আমার এই ভিডিওর আশায় বসে থাকো। অবশ্যই তোমাদের সামনে আমি এই মূল্যবান ভিডিওটা আনতে চলেছি। 2025 সালে যে টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপার থেকেই আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো সংগ্রহ করে তোমাদের সামনে হাজির করছি। তোমাদের অবশ্যই 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় উপকার লাগবে এই বিশ্বাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির করতে চলেছি টেস্ট পেপার থেকে সংগৃহীত কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। 1 নম্বর হচ্ছে এমসিকিউ, সমান উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কুর ভূমির ব্যাসের অনুপাত 3:6 হলে শঙ্কু দুটির ঘনফলের অনুপাত কত হবে। এবার হচ্ছে যে শঙ্কুর ঘনফলের সূত্র কি, ঘনফল বা আয়তন, তাহলে সেটা কত 1/3 পাই r² h, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। বোঝা গেল? এইবারে চেয়েছে কি লোকে হয়ে যাবে শঙ্কু প্রথমে ভূমির ব্যাস কত বলেছে, প্রথমে একটা ভূমির ব্যাস হচ্ছে 3x, তারপরটা ব্যাস হচ্ছে কত 4x, তাহলে এর ব্যাসার্ধ কত হচ্ছে 3x/2, এর ব্যাসার্ধ কত হচ্ছে 4x/2, এটা হচ্ছে r1, এটা হচ্ছে r2। বুঝতে পারছো? এইবারে অনুপাত চেয়েছে, তাহলে প্রথমটা কত, দেখো দুটোর মধ্যে 1/3 পাইটা কিন্তু কমন, আটটা কিন্তু বাদ, শুধু চেঞ্জ হচ্ছে, এইচটা একই, সমান উচ্চতা বিশিষ্ট বলেছে তাহলে এইচটা কিন্তু একই। তাহলে দেখো আর কত 3x/2 হোল স্কয়ার, h ইজ টু 1/3 পাই 4x/2 স্কয়ার h। দেখো উভয় পক্ষে কিন্তু 1/3 পাই 1/3 পাই আর h, এইটা কিন্তু উভয় পক্ষে সমান, এটা উঠে যাবে, তাহলে পড়ে থাকে এইটা আর এইটা, তাহলে কত হচ্ছে দেখো 9x²/4 ইজ টু 16x²/4। দেখো এখানেও তাই, x² উভয় পক্ষে কমন, 4 কমন, তাহলে পড়ে থাকে কত 9:16। দেখো কোন অপশান আছে, দ্বিতীয় অপশানে আছে। এরা যদি ব্যাসও বলতো, এখানে ব্যাস না বলে যদি ব্যাসার্ধও বলতো 3:4, তাহলেও কিন্তু এটা একই উত্তর হতো। যদি ব্যাসার্ধ 3 বলতো তাহলে কত 9², এখানে যদি 4 বলতো 16², তাহলে একই হতো। এখানে ব্যাস বললেও উত্তর একই হবে, ব্যাসার্ধ বললেও উত্তর কিন্তু একই হবে। 2 নম্বর অঙ্ক দেখো, একটি চলকের 3টি মান 4, 5, 6, 7 তাদের পরিসংখ্যা যথাক্রমে p-2, p+1, p-1 চলকটি যৌগিক গড় 5.4 হলে p এর মান কত। চলকের মান বলেছে, তার মানে x এর মান, ধরো x এর মান এটা আর পরিসংখ্যা মানে f, এটা বলছে, তাহলে এটা চলক হচ্ছে 4, 5, 7, তার পরিসংখ্যা কত p-2, p+1 আর একটা হচ্ছে p-1। দেখো চলের মান বলে দিয়েছে আর ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যানের মান বলে দিয়েছে, সেক্ষেত্রে পরিসংখ্যান বার করার ক্ষেত্রে কি সূত্র হবে, এটা হচ্ছে fx বার করতে হবে, fx মানে এটার সঙ্গে একটা গুণ, তাহলে কত হচ্ছে 4p-8, এটা হচ্ছে 5p+5 আর হচ্ছে 7p-7। তাহলে এক্ষেত্রে এর নির্ণয়ের সূত্র কি, x বার হচ্ছে কত সামেশন fx ডিভাইডেড বাই সামেশন ক্যাপিটাল N, ক্যাপিটাল মানে কি সামেশন f, এইটা। তাহলে এটা যোগ করতে হবে, এইটা যোগ করতে হবে, তাহলে এটা যোগ করলে কত, 3টে p এর যোগ করলে কত হয় 3p, আর প্লাস মাইনাস চলে গেল 3p-2। এখানে কি আছে 4p, 5p আর 7p, কত হচ্ছে 5 4 9, সাথে 16p, আর এখান থেকে 8 থেকে 5 চলে -3 আর -7 মানে -10, তাহলে মান পুট করে দেবো, তাহলে 16p-10 ডিভাইডেড বাই
3p মাইনাস 2 গড় বেরোলো। কিন্তু সেই গড় কত বলেছে এখানে, যৌগিক গড়টা 5.4, যৌগিক গড়টা ওটা হচ্ছে, তাহলে এটা 5.4 সঙ্গে আমি সমান করে দেব। তাহলে বা এটা গুণ করে দিই, গুণ করে দিলে কত হচ্ছে এখানে, তাহলে কোনটা বড়, এইটা বড়, তাহলে এটা আগে নিই। 16p মাইনাস 10 সমান সমান এটা কত হচ্ছে, 3 4 12, 3 5 15, 16p মাইনাস এটা কত গুণ করলে 10.8। তাহলে 16p থেকে এই পিটা এদিকে চলে এলে কি হবে তোমাদের জন্য করে দিই, 16p সমান সমান এখানে কত হচ্ছে 10 মাইনাস 10.8। তাহলে 16p থেকে 16.2 তাহলে বাদ দিলে কত হচ্ছে মাইনাস 0.2p ইজ ইকুয়াল টু এখানে তাই মাইনাস 0.8, 10.8 থেকে 10 বাদ দিলে 0.8, তাহলে মাইনাস মাইনাস কাটা গেলে p ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0.8 ডিভাইডেড বাই 0.2, তাহলে কত হচ্ছে 4, p এর মান কত হচ্ছে 4, শেষ অপশন। এইবারে 3 নম্বরে দেখো, যদি x মাইনাস 1/x সমান সমান √3/2 হয় তাহলে x প্লাস 1/x কত। এইগুলো কিন্তু মাধ্যমিকে পড়ে, খুব বেশি গভীরের অঙ্ক নয়, সূত্রগুলো জানলেই অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে দেখো x মাইনাস 1/x দিতে হয়, x প্লাস 1/x এটা কত, আমি যদি এটা হোল স্কয়ার করি a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, এটা হচ্ছে a মাইনাস b, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, এটা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা লেখা যায় কিনা, এটা সূত্র, সেই সূত্র এখানে লাগাবো। তাহলে লিখি x মাইনাস 1/x এর হোল স্কয়ার প্লাস 4 ইন্টু x ইন্টু 1/x। তাহলে 1/x, x মাইনাস 1/x কত, √3/2 তার হোল স্কয়ার প্লাস x কেটে গেল 4। তাহলে এখান থেকে বার হচ্ছে কি 3 এর 4 যোগ 4, এখানে যোগ করলে কত হচ্ছে 4 4 16, 3 19 এর 4, 19 এর 4। তাহলে আমার চেয়েছে x প্লাস 1/x, স্কয়ার চাইনি, তাহলে স্কয়ার হয়ে আছে, তাহলে এখানে লিখবো x প্লাস 1/x সমান সমান √19 এর 4 সমান সমান √19/2, √19/2 কোন অপশানে আছে দেখো, ফার্স্ট অপশানে আছে। এইবারে চলো পরবর্তী অঙ্কেতে, পরবর্তী অঙ্কে দেখো 4 নম্বরে দেখো মুখোমুখি হবে ax স্কয়ার মাইনাস bx মাইনাস k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ শূন্য হবে যখন k নট ইজ ইকুয়াল টু 2, k ইজ ইকুয়াল টু 2, k ইজ ইকুয়াল টু b মাইনাস a এবং k ইজ ইকুয়াল টু এটা অন্য কিছু হবে, k ইজ ইকুয়াল টু 1। তাহলে বীজ শূন্য কখন হবে, যখন c এর মান 0 হবে। তাহলে c এর মানটা 0 করবো কীভাবে, দেখো যদি এখানে মাইনাস কে প্লাস 2 আছে, এখানে যদি কে এর জায়গায় 2 ফেলি তাহলে দেখা যায় -2 আর +2 করলে 0 হচ্ছে, এই পোর্শনটা 0 হলে তাহলে একটা বীজ শূন্য হয়ে যাবে। তাহলে কি উত্তরটা হবে, কে ইজ ইকুয়াল টু 2 হবে। 5 নম্বরে অপশন দেখো, sin a প্লাস sin b ইজ ইকুয়াল টু 2 হলে cos a প্লাস cos b সমান সমান কত। তাহলে sin এর সর্বোচ্চ মান কত 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এখানে লেখা আছে sin a প্লাস sin b ইজ ইকুয়াল টু 2, সর্বোচ্চ মান যেহেতু 2 তাহলে সেখানে লিখব অতএব sin a ইজ ইকুয়াল টু 1 আর হচ্ছে sin b ইজ ইকুয়াল টু 1, দুটো যোগ করে 1 হচ্ছে সর্বোচ্চ মান। আমি সর্বোচ্চ ভ্যালু রয়েছি, সর্বোচ্চ মান প্রত্যেক ক্ষেত্রে যদি সাইনের প্রত্যেক ক্ষেত্রে 1 হলে তাহলে দুটো যোগ করে হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি লিখবো, sin a ইজ ইকুয়াল টু sin 90 হচ্ছে 1, তাহলে হচ্ছে sin 90
তাহলে বা এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানেও তাই সাইন বি ইজ ইকুয়াল টু সাইন 90 বা বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এইবারে এখানে এই মানটা পুট করে দেব। তাহলে অতএব cos এ কত 90 ডিগ্রি প্লাস cos বি কত 90 ডিগ্রি। তাহলে cos 90 কত হচ্ছে 0, cos 90 কত 0, এও 0 প্লাস 0 সমান সমান 0। কোন অপশানে আছে? প্রথম অপশানে আছে। এটা ভালো করে বুঝে নাও, এই অঙ্কটা প্রায় পরে, তোমরা খেয়াল করো। 6 নম্বরে শূন্যস্থান পূরণ। 30টি পরিসংখ্যানের যৌগিক গড় 18, কিন্তু দেখা গেল ওই তথ্যে একটি সংখ্যা 54 এর পরিবর্তে 45 লেখা হয়েছে। সঠিক তথ্যের যৌগিক গড় কত? আগে দেখে নিই 30টি যৌগিক গড়ে সমষ্টি কত। তাহলে 30টি ক্ষেত্রে সমষ্টি কত হচ্ছে? সমষ্টি হচ্ছে 30 × 18, তাহলে কত 540। যেহেতু শূন্যস্থান পূরণ এখানে আমার ডিটেল না দেখালে চলো, আমি এইভাবে করতে পারি। তাহলে 540 দেখা যায় যেটা ভুল সেটাকে বাদ দেবো, যেটা সঠিক সেটাকে আনবো। এই তথ্যে একটা সংখ্যা 54 এর পরিবর্তে 45 দেখা হয়েছে। তাহলে 45টা ভুল, 54টা তোমার হচ্ছে ঠিক, যেটা ঠিক সেটা যোগ করব 54, আর যেটা ভুল সেটা বাদ দেবো, সেটা হচ্ছে 45। তাহলে কত হচ্ছে 54 থেকে 45 বাদ দিলে 9 হচ্ছে, তাহলে কত হচ্ছে 549। তাহলে সঠিক তথ্যের যৌগিক গড় কত? সঠিকটা হচ্ছে এইটা, তার 30 দিয়ে ভাগ করলে সেটা হবে যৌগিক গড়, তাই না? তাহলে 30 একে 30, 249, তাহলে 38 240, তাকে 0.9, তাহলে 18.3। তোমরা এটা ভাগ করে নেবে, আমি মুখে করে দিলাম। 30 একে 30, 249, 3 240, 9, 0.93, এটা হচ্ছে আনসার। তাহলে সঠিক তথ্যের গড় কত হচ্ছে 18.3। এইবার হচ্ছে এটা 5 নয়, এটা 6, এটা হচ্ছে 6। এবার হচ্ছে 7। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে বাহুগুলির অনুপাত কত? ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে এখানে দেখো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হচ্ছে 180 ডিগ্রি। দেখো একটা কোণ কিন্তু 90 ডিগ্রি বেরোচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজ হবে। কি হচ্ছে দেখো এখানে কত 1 1 1 মানে 2 1 4, একটা কোণ কত হচ্ছে 180 ডিগ্রি ইন্টু 1 4 মানে 45 ডিগ্রি। তাহলে আরেকটা 45 ডিগ্রি বেরোবে, আর 2 দিয়ে গুণ করলে আরেকটা 90 ডিগ্রি বেরোবে। মুখোমুখি করতে হবে, পরীক্ষা হলে এগুলো আমার ডিটেল দেখানোর দরকার নেই। তাহলে একটা 90 ডিগ্রি হলে তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এ বি সি, এবার তথ্য আছে, সাইনের তথ্য আছে যে ত্রিভুজের কোথায় গেল কোণগুলির অনুপাত কী হবে? তার বিপরীত বাহুগুলির সাইনের সঙ্গে অনুপাতের সঙ্গে সমান হবে। দেখ কি হচ্ছে যে বাহুগুলির অনুপাতটা বেরোবে কী হবে? দেখো এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তাহলে এই বাহুটা কি হবে? তার বিপরীত কোণের সাইনের মানের সঙ্গে সমান হবে, অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে এবি বাহুটা কি হবে? সাইন 45, তাহলে এটা হবে। তাহলে আমরা অনুপাতটা কি হচ্ছে যে এবি ইস টু বিসি ইস টু এসি, সেটা কিভাবে হবে? তার বিপরীত কোণের সাইনের মানের সমান। তাহলে এটা হবে, তাহলে এবি বাহুর বিপরীত কোণ কোনটা? সাইন 45, তাহলে হচ্ছে সাইন 45 ইস টু, এটা হচ্ছে কত? বিসি কোণের বিপরীত কোণ কোনটা? 45, সেটাও হচ্ছে সাইনের 45, এটা সাইনের সূত্র কিন্তু, ইন্টু ইস টু এসি কোণের বিপরীত কোণ কোনটা? 90, সাইনের 90, সাইন 90। বোঝা গেল? কোণের মান দেওয়া, তাহলে বাহুর মাত্রা তার সাইন, তার বাহুর বিপরীত কোণটা হচ্ছে সাইনের মানের সঙ্গে সমান হবে। সাইন 45 মানে কত? 1/√2 ইস টু 1/√2 ইস টু এটা 1, এটা লসাগু করলে কত হচ্ছে? √2, এই যে 1 ইস টু, আচ্ছা ওনার দরকার নেই। তাহলে এখানে
√2 করলে কত হচ্ছে 1:1:√2, বুঝা গেল? এইটা হচ্ছে আনসার। 8 নম্বরের দেখো 8 নম্বরে তোমরা এইভাবে অঙ্ক প্র্যাকটিস করবে, পরীক্ষা হলে তোমাদের সমসমানে ভরসা তৈরি হয়ে যাবে তোমাদের সামনে। এই জন্য এই ছোট ছোট অঙ্কের ভিডিওটা আনা। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 8 সেমি হলে চোঙটির ভেতরের সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? লম্ববৃত্তাকার শঙ্কু চোঙটা কেমন দেখো, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এরকম, এটা এরকম, বোঝা গেল? তাহলে এখানে কি বলেছে? উচ্চতা মানে এখান থেকে এই পর্যন্ত, এর উচ্চতা কত বলেছে? 8 সেমি। এর ব্যাসার্ধ কত? এইটা। লম্বা যে দণ্ডটি রাখা হবে, লম্বা দণ্ডটি কোনটা কিভাবে হতে পারে? এখান থেকে এই পর্যন্ত, এই যে দণ্ড যদি রাখা হয়, সবচেয়ে বেশি দণ্ড যদি রাখা হয় এইভাবে কোনাকুনি রাখা হবে। দেখো এইটা এখান থেকে নামার ফলে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে 90 ডিগ্রি কোণ করলে এটা অতিভুজ, তাহলে পিথাগোরাস উপপাদ্য হলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। আর ভূমি যদি 3 বলে তাহলে পুরোটা যদি টেনে দিই তাহলে এটা ব্যাস হয়ে গেল। তাহলে এটা যদি 3 হয় এটাও 3 হবে। তাহলে দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে কি হচ্ছে? এটা তো 90 ডিগ্রি হয়ে আছে, তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী কি হবে? এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি কত? 8 স্কয়ার। আর বিসি কত? বিসির ব্যাসার্ধ যদি 3 বলে পুরোটাই হচ্ছে 6, তাহলে হচ্ছে 6 স্কয়ার। তাহলে 64 প্লাস 36 সমান সমান 100। তাহলে অতএব এসি সমান সমান √100 সমান সমান 10, সমান সমান 10। তবে যে দণ্ডটি রাখা হবে তার দৈর্ঘ্য কত? 10 সেমি। বুঝতে পারছো? এই এঁকে এইটা বুঝে তবেই তোমরা বুঝতে পারবে। 9 নম্বর দাগের অঙ্ক দেখো, এ 2/3 সমান সমান বি এর 75% ইজ ইকুয়াল টু সি এর 0.6 হলে a:b:c কত? দেখো খুব ইজি অঙ্ক, খুব কঠিন নয়। দেখো এর 2/3 মানে কত? 2a/3 সমান সমান বি এর 75% মানে কত হচ্ছে? b ইন্টু 75 মানে হচ্ছে 25 দিয়ে 3 এর 4 মানে 3 এর 4, 3b/4 ইস টু সি এর 60% মানে কত হচ্ছে? সি ইন্টু 6 এর 10 মানেই হচ্ছে 3 এর 5। তাহলে এটাকে সাজাই 2a/3 সমান সমান 3b/4 সমান সমান এটা হচ্ছে 3c/5। তাহলে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান করছি দেখো। তাহলে 2a/3 সমান সমান 3b/4 আর এটা হচ্ছে 3b/4 সমান সমান 3c/5। তাহলে এখান থেকে অনুপাত করি, অতএব a/b ইজ ইকুয়াল টু কত হচ্ছে? a/b ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে তোমার তাহলে এখানে হচ্ছে a/b করে নিচ্ছে, অনুপাত করে নিলে তোমার হচ্ছে এখান থেকে আচ্ছা গুণ করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এখান থেকে করছি কি 8a সমান সমান 9b করলাম। এখান থেকে কি করে নিচ্ছি? 20b সমান সমান 12c। এইবার অনুপাত করতে তোমার সুবিধা হবে। তাহলে কত হচ্ছে? a/b সমান সমান 9/8। এখানে কত হচ্ছে? b/c ইজ ইকুয়াল টু 12/20। 12/20 এটাকে ছোট করে নিই, 4 দিয়ে মানে 3 এর 5, তাই না? তাহলে এখানে b কত হচ্ছে? 8
এখানে বি কত হচ্ছে 5, না এখানে বি হচ্ছে 3, এখানে হচ্ছে বি 8। তাহলে সমান করলে কি করব, সমান করলে ওর 3টাকে এখানে গুণ করে দিই, আর বি হচ্ছে এখানে 3 আছে, আর এখানে এই বি 8 আছে, এখানে 8টাকে গুণ করে দিই, সমান করে হয়। তাহলে এটা 3 দিয়ে গুণ করলে এটা 3 দিয়ে গুণ, এটা 8 দিয়ে গুণ করলে এটা 8 দিয়ে গুণ। আশা করছি বুঝতে পারছো। 27-এর 24 সমান হয়ে গেল, আর এখানে হচ্ছে 24-এর 40, 5 8 40। তাহলে A/B/C কত, তাহলে A/B/C, এ কত 27, বি কত 24, আর এটা 40। ছোট করা যায় কি না, ছোট করা যাবে না। তো 27:24:40, এটা হচ্ছে আনসার। এইবারে 10 নম্বরে দেখো দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শকের সঙ্গে কত, দেখি দুটি বৃত্ত বহিঃস্পর্শ করছে, এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত, কটা স্পর্শক পাওয়া যাচ্ছে, দেখো সাধারণ স্পর্শক এ একটা স্পর্শক পাওয়া যাচ্ছে, এ একটা স্পর্শক পাওয়া যাচ্ছে, আর একটা কোনটা, আর এইটা, এই দুটো স্পর্শ। তাহলে কটা স্পর্শক পাওয়া গেল, 1 2 3টে। তাহলে উত্তরকে দিয়ে কি হবে, দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 3টি। সাধারণ স্পর্শের সংখ্যা কত হবে, 3টি। এইবার চলে আসি SAQ 2 নম্বরের কোশ্চেন। এতক্ষণ ধরে আমরা 1 নম্বরের কোশ্চেন প্রথম পর্বে ছিল, দ্বিতীয় পর্বে SAQ থাকে 10টা কোশ্চেন থাকে, সেখানে 12টা কোশ্চেন থাকে, 10টা কোশ্চেনের উত্তর দিতে হয়। তার মধ্যে এখানে আমি দুটো কোশ্চেন চুজ করেছি, দুটো কোশ্চেন করছি এই ভিডিওতে। দেখো A/3 = B/4 = C/7 হলে A+B+C / C কত। দেখো একদম সিম্পল ওয়ে, এটা কে ধরা অঙ্ক। ধরি A/B = B/4 = C/7 = কে ধরলাম। তাহলে অতএব A/B = কে, অতএব A = B কে, ঠিক আছে। B/4 = কে, অতএব B = 4কে, আর C/7 = কে, অতএব C = 7কে। এইবার স্বাভাবিক পুট করে দেবো মান। তাহলে অতএব A+B+C/C, তাহলে সমান কত হচ্ছে, তাহলে তিনটে যোগ করে দিলে কত, বিকে 4কে আর 7কে যোগ করলে কত হচ্ছে, হ্যাঁ এটা বিকে হচ্ছে না, A/B, কেন A/B কোথা থেকে আসছে, B/ কেন হবে, A/3, তাহলে A/3 সমান কত হচ্ছে, A/3কে, তাহলে যোগ করলে কত হচ্ছে 7 আর 7 14কে, তাহলে এখানে লিখলাম 14কে ডিভাইডেড বাই C কে কত হচ্ছে 7কে, কে কে কেটে গেল, তাহলে হচ্ছে কত 2। তাহলে A+B+C/C কত হচ্ছে, ওটা হচ্ছে 2। এবারে এই ভিডিওর লাস্ট অঙ্ক দেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালো করে ফলো করো, ভিডিওটা স্কিপ করো না, মন দিয়ে একটু ধৈর্য সহকারে দেখো কি হচ্ছে। POQ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত A ও B বিন্দুতে ছেদ করে। A বিন্দু দিয়ে PQ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে C ও D বিন্দুতে ছেদ করে। PQ 5 সেমি হলে CD কত। তাহলে PQ দুটি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করছে, ছেদ করি এটা, তারা A ও B বিন্দু ছেদ করছে, এটা A, এটা হচ্ছে B। এইবারে A বিন্দু দিয়ে PQ সমান্তরাল, তাহলে P এবং Q দুটো বিন্দু, দুটো যোগ করে দিই, PQ, এটা P এ কেন্দ্র, এটা Q কেন্দ্র। PQ সমান্তরাল সরলরেখা A বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এ বিন্দু দিয়ে যাচ্ছে, যাওয়ার ফলে কি হচ্ছে, বৃত্ত দুটিকে যথাক্রমে C ও D বিন্দু ছেদ করছে, তাহলে এটা C,
এটা হচ্ছে ডি, এই বিন্দুটি ছেদ করে। তো পিকিউ যদি 5 সেমি হয়, এটা যদি 5 সেমি হয়, তাহলে বলেছে সিডি কত। এটা যদি 5 সেমি হয় তাহলে সিডি কত। তাহলে আমি এখন অঙ্কন করব, পি থেকে সিডির উপর লম্ব টানি, কিউ থেকে একটা লম্ব টানি, লম্বটাকে যথাক্রমে যাতে ই ও এফ বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে লিখব পি ও কিউ বিন্দু থেকে সিডি সরল রেখাংশের উপর যথাক্রমে পিই ও কিউএফ লম্ব টানা হলো। তাহলে এইবার দেখো, এবার লম্ব টানা ফলে কি হচ্ছে। এবার দেখো, আমার তো বলে দিয়েছে পিকিউ সমান্তরাল ইএফ, এবং এই লম্বটা টানা ফলে কি হচ্ছে, এই লম্বটা টানা ফলে যেহেতু এই লম্বটা টানছে, তাহলে সি ইজ ইকুয়াল টু ইএ। এটা হচ্ছে, আমরা কি জানি, কোনো একটা সরলরেখার উপর একটা লম্ব হলে এই লম্বটা এই সরলরেখা দুটি ভাগে ভাগ করে দেয়। তাহলে এই পি যদি সি এর উপর সি এর উপর লম্ব হয়, তখন কি হবে, সি ইজ ইকুয়াল টু ইএ। আবার কিউ এফ সিডির উপর লম্ব হলে তখন কি হচ্ছে, এফ ডি ইজ ইকুয়াল টু এই এফ হয়ে যাচ্ছে। বুঝা গেল? তাহলে এখানে তাহলে কি লিখতে পারি, অতএব যেহেতু লম্ব আমরা বলেই দিয়েছি, সুতরাং এটা লিখতে পারি সিই ইজ ইকুয়াল টু ইএ, আর একটা হচ্ছে কি এ এফ ইজ ইকুয়াল টু এফ ডি, এটা লিখতেই পারি। হ্যাঁ, আর একটা তাহলে লিখবো, যেহেতু পিকিউ সমান্তরাল সিডি আমরা বলেই দিয়েছি। আর এটা কি, এই লম্ব টানা ফলে কি হয়েছে, পিই সমান্তরাল কিউএফ হচ্ছে। তাহলে যে কোনো চতুর্ভুজের দুটি বিপরীতবাহুর সমান্তরাল যদি হয়ে যায়, তখন সেটাকে কি বলা হচ্ছে, তাহলে পি কিউ এফ ই একটা আয়তক্ষেত্র হয়ে যায়। তাহলে অতএব পি কিউ এফ ই একটি আয়তক্ষেত্র। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রে পরিণত হলো। আর একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি জানি, যে আয়তক্ষেত্রের বিপরীতবাহুগুলি পরস্পরে সমান হয়। তাহলে এখানে যেহেতু তাহলে বিপরীতবাহু সমান হলে তাহলে কি লিখতে পারি, তাহলে অতএব পি কিউ ইজ ইকুয়াল টু ইএফ, এটা সমান কত হচ্ছে, 5 সেমি। তাহলে কি, এটা যেহেতু আয়তক্ষেত্রের বিপরীতবাহুগুলো সমান, তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু ইএফ আর পি ইজ ইকুয়াল টু কিউএফ হয়। আমার এখানে দরকার পি কিউ ইজ ইকুয়াল টু ইএফ 5 সেমি। আমার চেয়েছে সিডি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে সিডি দেখো, সিডি কটা বাহু যোগফল আছে, 4টি বাহু যোগফল। তাহলে সেখানে আমরা কি লিখব, তাহলে অতএব সিডি ইজ ইকুয়াল টু, দেখো 4টি সরল রেখাংশের যোগফল আছে, তাহলে এই লিখব। তাহলে সিই প্লাস ইএ প্লাস এএফ প্লাস এফ ডি। বোঝা গেল? তাহলে সেটা সমান এইবারে দেখো সিই ইজ ইকুয়াল টু ইএফ, তাহলে দুটো বাহু সমান বলেছে, আমার এইটা দরকার। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, এই ইজ ইকুয়াল টু এই, তাহলে লিখতে পারি 2 ইন্টু এই এ, এটা লিখতে পারি কিনা, কেন ইএ ইজ ইকুয়াল টু সিএ, তাহলে সি এর জায়গায় যদি ইএ ফেলি তাহলে 2a হয়ে যাচ্ছে। এখানেও তাই এফ ডি ইজ ইকুয়াল টু এ এফ, আমার এ এফ দরকার, তাহলে এই এফ ডির জায়গায় যদি এ এফ ফেলি তাহলে পেয়ে যাবো 2af, তাই না? তাহলে এখান থেকে 2 কমন পাচ্ছি। আচ্ছা, উপরে যাই, ভিডিও দেখা যাবে কিনা নিচে অংশ দেখি। তাহলে 2 ইন্টু আমি বলে দিচ্ছি ই এ প্লাস এ এফ। তাহলে এবার উপর দিকে করি,
তাহলে 2 ইন্টু ইএ প্লাস এফ, ইএ প্লাস এফ, এটাকে যোগ করলে কত হচ্ছে, ইএফ হচ্ছে। তাহলে 2 ইন্টু ইএ প্লাস এফ, এই দুটো মিলে কত হচ্ছে, ইএফ। তাহলে 2 ইন্টু ইএফ, তাহলে 2 ইন্টু ইএফ এর মান কত পেয়েছি, 5 সেমি পেয়ে গেছে। 2 ইন্টু 5 সমান সমান 10 সেমি। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মাধ্যমিকে পড়েওছে মনে হয় এবং পড়েও থাকে। এই অঙ্কটা তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট, এই যে বেছে তোমাদের সামনে এনেছি। তোমরা অবশ্যই আশা করছি বুঝে গেছো এবং তোমরা অবশ্যই এটা ভিডিও পজ করে করে টুকে নেবে, শিখে নেবে। আগামী মাধ্যমিক পরীক্ষা তোমাদের জন্য ভালো হোক, মাধ্যমিক পরীক্ষা তোমাদের ভালো নাম্বার উঠুক, এই বলে ভিডিওটা শেষ করার আগে আরও একবার মনে করে দিতে চাই, যদি ভিডিওটা তোমরা এই চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে থাকো এবং প্রয়োজনে যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে মন্তব্য করো। আজ এই পর্যন্ত।